ওয়েলকাম টু এক্সাম পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। দেখো আজ আমরা ক্লাস 6-এর ভূগোলের জল, স্থল, বাতাসটা আজকে আমরা পড়ব। এ থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এবং এবং এর ধারণাটা তোমাদেরকে আজকে দেব খুব সহজভাবে। সেকেন্ড ইউনিট টেস্ট এখান থেকে শুরু হবে। তাহলে চলো শুরু করি। দেখো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়াই। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, আকাশকে নীল দেখায় কেন? দেখো আকাশের রং নীল দেখানোর কারণ হলো আমাদের এখানে রয়েছে, একটা পড়েই নিই। দেখো বলছে আকাশের উপরের কালো অংশটা সবসময় আছে, দিনের বেলা নীল অংশটা কালো অংশটাকে আড়াল করে রাখে। আসলে নীল অংশটা, নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর, তাই তো? তাহলে বায়ুর স্তর। বাতাসে প্রচুর ধুলোকণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রং, অর্থাৎ 7টা রংধনু 7টা রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি অংশ জুড়ে বিস্তারিত হয়, তাই আকাশকে নীল দেখায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত আকাশকে নীল দেখায়। এই কোশ্চেনটা তোমরা পড়বে, এটা কিন্তু 3 নম্বরে আসতে পারে। তাহলে চলো এবার আমরা পরের স্টেপে যাই। দেখো বায়ুর স্তর বিন্যাস। আমাদের পৃথিবীর উপরিভাগটা মানে চারিদিকটা 5টি বায়ুর স্তর দিয়ে চাদরের মতো ঢাকা আছে। ঠিক ঠিক আছে, একটার উপরে আর একটা, এরকমভাবে 5টি বায়ুর স্তর দিয়ে মানে স্তর দিয়ে চাদরের মতো মোড়া আছে। এই 5টি বায়ুর স্তরগুলো সম্বন্ধে এবার আমাদেরকে পড়তে হবে। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত বায়ুর যে স্তর আছে, মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে এই পর্যন্ত এখানে একটা ছবি দিয়েছে। 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুর স্তর, তার নাম হলো ট্রপোস্ফিয়ার। কি তার নাম হলো? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এই বায়ুর এই ট্রপোস্ফিয়ার স্তরে কী কী হয়, তারপরে বায়ুর আর এই 5টি স্তর কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরে কী কী হয় সেগুলোই আমাদেরকে পড়তে হবে। দেখো এই স্তরে ধুলোর কণা, জলের কণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি, এগুলো পৃথিবীর এই আমাদের যে মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো কিন্তু সব এই প্রথম স্তরে, বায়ুর একদম পৃথিবীর প্রথম স্তর, বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রপোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, বলছে আমরা যত উপরে যাব, পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর বাইরে যাব, তত কিন্তু যত মিটার উচ্চতায়, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে যত বেরিয়ে যাব তত কিন্তু উষ্ণতা কমে। ঠিক আছে, তাহলে প্রতি 1000 কিলোমিটার উচ্চতায় গেলে আমাদের 6.4 কিলোমিটার হারে তাপমাত্রা কমে, বাড়ে না। কিন্তু আমরা কিন্তু সূর্যের কাছে যাই এরকমটা নাই। ঠিক আছে, আমরা যত বাইরে যাব সেখান থেকে সূর্যের তাপটা আসলে আমাদের লাগে এরকমভাবে, সূর্যের তাপটা প্রথমে ভূপৃষ্ঠে আসে, ভূপৃষ্ঠ থেকে এসে যখন প্রতিফলিত হয় তখন তার আমরা তাপটা অনুভব করতে পারি। সেই জন্যে আমরা যত উপরে যাব তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে তাপটা তত আমাদের কাছে কম যাবে। ঠিক আছে, সেই জন্যে তত উষ্ণতা সেখানে কম হবে। হয়ে গেল। দেখো এবার বলছে ট্রপোস্ফিয়ারের উপরে, ট্রপোস্ফিয়ার কোন পর্যন্ত? ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত। আর ট্রপোস্ফিয়ারের উপরে কি আছে? ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুর স্তরটির নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কী কী আছে বলছে, এখানের বাতাসের পরিমাণ খুবই কম, অর্থাৎ আমাদের যা বাতাসটা সব এই ট্রপোস্ফিয়ারের এই চাদরের মধ্যে। ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এখানে বাতাসের পরিমাণ খুব কম, ধুলোকণাও কম, জলকণা নেই, তাই এই স্তরে মেঘ নেই। তাহলে আমাদের যে মেঘগুলো আছে তাহলে সেটা কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই তো? মেঘটা হলো ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, ওই জন্য আমাদের জেট বিমানগুলো কিন্তু এই 16 কিমিরও উপর দিয়ে চলে পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে, ওই জন্য ওগুলো মেঘের উপর দিয়ে চলে। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে বাতাসের পরিমাণ কম তো দেখলাম। এই দেখো জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে, অর্থাৎ
হ্যাঁ, ট্রপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট প্লেনগুলো এখানে যাতায়াত করে। কেন যাতায়াত করার সুবিধা? এখানে শান্ত অবস্থা, এখানে হাওয়া পরিমাণ, বাতাসের পরিমাণ খুবই কম। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের অতিবেগুনি ওজোন গ্যাসের একটা স্তর আছে। হ্যাঁ, এই ট্রপোস্ফিয়ারের মধ্যে একটা স্তর আছে ওজোন গ্যাসের। এই ওজোন গ্যাসের স্তরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই সূর্যের যে রশ্মি আসে, এই অতিবেগুনি রশ্মি যে আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক, সেটা হলো এই ওজোন গ্যাসটা আমাদের এটাকে শুষে নিয়ে আমাদেরকে এর ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে। তারপরে এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত, অর্থাৎ প্রথমে এলো ট্রপোস্ফিয়ার, তারপরে 16 কিমি পর্যন্ত, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার কয় কিমি পর্যন্ত? স্ট্র্যাটোস্ফিয়ার তোমার 50 কিমি পর্যন্ত। তারপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত হলো মেসোস্ফিয়ার। এখানে ছবিটা আছে, তোমরা একবার ভালো করে দেখে নিতে পারো, আমি দেখে দিচ্ছি পরে। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আবার তাপমাত্রা কমতে থাকে। এরপর প্রায় 300 কিমি পর্যন্ত হলো থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের পরে 300 কিমি পর্যন্ত হলো থার্মোস্ফিয়ার। তাই এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়, ওখানে আকাশকে কালো দেখায়। এই স্তরের আর এক নাম হলো আয়োনোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে অতিবেগুনি রশ্মি শোষণ করে হলো ওজোন স্তর। কোথায়? সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে। সেটা তো আর মেসোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে নেই, ওই জন্য এখানে তাপমাত্রা প্রায় 200 ডিগ্রিতে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। তাহলে আমাদের যে বেতার তরঙ্গ, অর্থাৎ রেডিও সিগন্যাল এগুলো, হ্যাঁ, এগুলো কি, এগুলো কিন্তু আমাদের এই একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারে বা সেখান থেকে আমাদের যন্ত্রগুলোই চলে আসে, যেগুলো আমরা ব্যবহার করি, মোবাইল হলো, রেডিও হলো, টিভি হলো, সেগুলো এই যে বেতার তরঙ্গগুলো কিন্তু এই মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে আর এক নাম হলো আয়োনোস্ফিয়ার, এখানে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে বলে আমরা শুনতে পাই। তারপরে দেখো থার্মোস্ফিয়ারের পরে আছে একদম শেষ, এটা হলো এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এখানে তারপরে সীমাহীন আকাশ, তারপরে আমাদের পৃথিবীর বাইরে আর কোনো বায়ুর স্তর নেই। সেখানে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন, ঠিক আছে, বিভিন্ন দেশের যে মহাকাশ স্টেশন সেগুলো ওখানে আছে। এবার দেখো এখানে একটা ছবিটা দিয়ে তোমরা ভালো করে নেবে। দেখো, হ্যাঁ, ট্রপোস্ফিয়ার এখান থেকে এই পর্যন্ত। এই স্তরে কি কি আছে দেখে নাও। এই স্তরে আছে তোমার মেঘ, হ্যাঁ, তারপরে বৃষ্টি, হ্যাঁ, এই যে বেলুন ওড়াচ্ছে, প্যারাশুট, এগুলো। এবার ট্রপোস্ফিয়ারের থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দেখো বিমান, হ্যাঁ, তারপরে এই যে একটা বিমান চলছে, এগুলো জেট বিমান আরও উঁচুতে চলে, ওই জন্যে কত কিলোমিটার এখানে দেওয়া আছে। এবারে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের মধ্যে দেখো, তারপরে মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার এরকম উচ্চতা দেওয়া আছে এখানে। আর থার্মোস্ফিয়ারের থেকে এক্সোস্ফিয়ার, এখানে হলো মহাকাশ স্টেশন থাকে, ওই জন্য এখানে মহাকাশ যান দেখিয়েছে, মহাকাশ যানগুলো ওখানে যায়, আর কৃত্রিম উপগ্রহ। আর এর পাশেই ঠিক দেখো ছবিটা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ দেখো এখানে একটু খুব ভালো জিনিসভাবে দেখিয়ে দিয়েছে। আমাদের এভারেস্টের উচ্চতা কত? 8,848 কিলোমিটার। সেটা কোথায়? সেটা হলো মেসোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের এই সোজাসুজি। তারপরে ওজোন স্তর এখানে আছে দেখো। আর যত উপরে যাব তত আকাশের এই বায়ুমণ্ডলের ইয়েটা কম থাকায় স্তরটা, ওই জন্য আকাশটা ততটা নীল হয়ে যাবে, কালো হয়ে যাবে। বলছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মধ্যেও পৃথিবীও প্রাণীন হয়ে যেত। কেননা পৃথিবীতে এই যে আমাদের বাতাস, তারপরে তাপ, এগুলোর কোনো স্টেবল থাকতো না। হয় তাপ হয়ে প্রচণ্ড গরম হয়ে যেত, নাই মানে তাপের অভাবে সবসময় বরফ হয়ে থাকতো। দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, আর রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা, আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম
হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় আছে। পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে কিন্তু এই বায়ুমণ্ডল নেই। ওই জন্য শুক্রে গেলে, আমাদের পৃথিবীর আগের গ্রহ শুক্রে গেলে প্রচণ্ড তাপ, এবং মঙ্গলে গেলে কি, মঙ্গলে গেলে প্রচণ্ড ঠান্ডা, এরকম অনুভব করতে হতো আমাদের। বলেছে প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে এগুলো জ্বলে যায়। না হলে কিন্তু পৃথিবীতে এগুলো, এই পাথরের মতো পৃথিবীতে পড়লে এগুলো পৃথিবীর আমাদের অনেক জীবজগতের ক্ষতি হতো। বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তাহলে এতটুকু আমরা জানলাম। এখানে পড়তে হবে না, এখানে দেখো পৃথিবী সৃষ্টি থেকে আবর্তনের অবস্থা, এখানে একটা ছবি দিয়ে দেখিয়েছে। দেখো পৃথিবীর সব থেকে বাইরের পাতলা স্তর, অর্থাৎ আমরা যে স্তরের উপরে দাঁড়িয়ে থাকি, যেটাকে মাটি বলি, সেটা হলো ভূত্বক। আর মাঝের অংশটা গুরুমণ্ডল, আর একদম ভিতরে হলো কেন্দ্রমণ্ডল। ভূত্বককে বলা হয় ক্রাস্ট, তারপরে গুরুমণ্ডলকে বলা হয় মেন্টাল, আর ভিতরের কেন্দ্রমণ্ডলকে বলা হয় কোর। এই দেখো এখানে দিয়ে দিয়েছে ছবি। তাহলে আমরা যে একদম বাইরে, দেখো পৃথিবী এরকম গোল, তো পৃথিবীর এই যে বাইরে হলো ভূত্বক, মাঝখানে হলো শিলামণ্ডল মানে গুরুমণ্ডল, এই মাঝখানটা, এই হলুদ আর এই যে কমলা, এই দুটো নিয়েই গুরুমণ্ডল। ঠিক আছে, গুরুমণ্ডলে আবার দুটো ভাগ আছে, তোমরা পরে পড়বা আবার। আর কেন্দ্রমণ্ডলের ঠিক মাঝখানে এটা হলো কেন্দ্রমণ্ডল। পৃথিবীর উপরটা কীরকম? উপরটা শক্ত, তাই তো, কঠিন। আর পৃথিবীর এই মাঝেরটা, তোমরা এগুলো পরে হয়তো পাবে, তাও বলে দিচ্ছে একবার। দেখো পৃথিবীর এই যে গুরুমণ্ডল, গুরুমণ্ডলে আবার দুটো ভাগ না, একটা হলো হ্যাঁ, এখানে এই হলুদ অংশটা, এটা কিন্তু কীরকম, এটা কিন্তু এটাও কঠিন, কিন্তু এই যে কমলাটা এটা কিন্তু তরল, আবার এই মাঝের লালটা কিন্তু আবার কঠিন। ঠিক আছে, দেখো এবার এখানে একটা ছবিটা দিয়ে, শিলামণ্ডলের ছবিটা এই জন্যে দিয়েছে, এখানে আমরা যে বিভিন্ন খনিজগুলো উত্তোলন করি না, দেখো দরকারি ধাতু, খনিজ পদার্থ কী কী, লোহা, তামা, সোনা, চুনাপাথর, অ্যালুমিনিয়াম, জিপসাম, সেগুলো আমরা এই শিলামণ্ডল থেকে পাই, এখান থেকে খনন করে পাই। ঠিক আছে, বায়ুমণ্ডল, দেখো পৃথিবী সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে মহাসাগর তৈরি হয়। তাহলে পৃথিবীতে প্রথম তো কোনো পানির অস্তিত্ব ছিল না, আস্তে আস্তে এরকমভাবে তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারের নামই হলো বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়, কেননা বেশিরভাগ অংশটাই তো জল। 100 ভাগের মধ্যে, 100 ভাগের মধ্যে তোমার 75 হলো জল, আর 75 নয় 77, প্রায় 77% হলো জল, আর 23% হলো আমাদের স্থলভাগ। এই 23%-এর মধ্যে 5টা মহাদেশ, আর এই 77%-এর মধ্যে 7টা হলো, এই 23%-এর মধ্যে হলো 7টা মহাদেশ, আর 77%-এর মধ্যে হলো 5টা মহাসাগর। তো সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, ওই জন্যে একমাত্র পৃথিবীকেই বাইরে থেকে নীল দেখায়, ওই জন্যে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। প্রায় 30 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়। তাহলে এখানে দুটো প্রশ্ন পেয়ে গেলাম, জলেই পৃথিবীর প্রথম আবির্ভাব হয় কি প্রাণের। এবার দেখো পৃথিবীর মোট জলের 97 ভাগই আছে সমুদ্রে, বাকি 3 ভাগ আছে নদী, জলাশয়, হ্রদ, হিমবাহ, মাটির নিচে আমাদের যে মিঠা পানি অর্থাৎ খাদ্য জল, সেগুলো পানীয় জল। কীভাবে জলচক্রটা তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি। দেখো জলচক্রটা, যে পৃথিবীতে জল যে বৃষ্টিভাবে নেমে আসে, আবার আমরা মাটির নিচে জল পাই কীভাবে। দেখো প্রথমে
জলপ্রবাহ, সমুদ্রের জল বাষ্পীভবন হয়, তারপরে সেটা গিয়ে বৃষ্টিপাত হয়, সেটা বৃষ্টিপাতটা আবার ভূত্বকে পড়ে আবার ভূত্বক সেগুলোকে চুষে নিয়ে ভৌম জল হিসাবে তাদেরকে ইয়ে করে, মানে জমা করে, সেগুলো আবার জলচক্রে এরভাবে। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আবার আবার আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হতে চলেছে। অর্থাৎ আমরা যে জলগুলো একবার খাই সেগুলো ত্যাগ করে দিই, সেগুলো আমরা আবার খাই। এই চক্রাকার আবর্তনের নাম জলচক্র। জলচক্রের মধ্যেই পৃথিবীতে জলকে কঠিন, তরল এবং বাষ্পীয় এই তিন অবস্থাতে পাওয়া যায়। কীভাবে পাওয়া যায় দেখো, জল যখন বরফ থাকে তখন সেটা কঠিন, যখন বাষ্পীভবন হয় তখন সেটা বাষ্প, আর যখন যেটা বৃষ্টিপাত হয় তখন সেটা তরল। মহাদেশ সঞ্চারণ। আমাদের পায়ের নিচের মাটিটা স্থির নয়, আসলে মহাদেশগুলো স্থির নয়, খুব ধীর গতিতে তারা কোথাও কোথাও পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এক একটা পৃথিবীতে কটা মহাদেশ? 7টি মহাদেশ, এক একটা মহাদেশ এক একটা প্লেট। সেই প্লেটগুলো কিন্তু আমরা তার উপরে আছে বলে বুঝতে পারি না, সেগুলো কিন্তু স্থির নয়, খুব আস্তে আস্তে তারা ধীর গতিতে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কৃত্রিম উপগ্রহ থেকে, মানে পৃথিবীর বাইরে যে মহাকাশ, আমাদের যে কৃত্রিম উপগ্রহ আছে সেখান থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় মহাদেশগুলো বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরছে। এক বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশের এই সঞ্চারণের ফলে পৃথিবীর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। কি কি পরিবর্তন ঘটে যায় দেখি পরে আছে কিনা, নাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম ছিল প্যানজিয়া। প্যানজিয়া কাকে বলে পড়বে তাহলে। প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, যার নাম হলো প্যানথেলাস। তাহলে প্যানথেলাস পড়বে। 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। কী জন্যে ভাঙতে শুরু করে? ওই যে প্লেটগুলো আস্তে আস্তে নিজেদের দিকে ধাক্কা খায় বা একটু সরে যায়। এভাবে ভাঙা টুকরোগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে সরে যেতে থাকে। পৃথিবীর ভিতরে প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোত সৃষ্টি হয়। গুরুমণ্ডলের স্রোত সৃষ্টি হয় মানে আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের, গুরুমণ্ডলের একটা স্তরটা কি, গুরুমণ্ডলের ভিতরের স্তরটা, কমলা স্তরটা কি, তরল। ওই জন্য ওখানে কি, এই জন্য স্রোত তৈরি হয়। এই পরিচলন স্রোতেই মহাদেশ সঞ্চারণের মূল কারণ। এখানে দেখো প্যানজিয়া স্থলভাগ আর প্যানথেলাস, এটা হলো জলভাগটা দেখিয়ে দিয়েছে, দেখেছো ছবি দিয়ে। বলছে কি হতে পারে আরও 10 কোটি বছর পরে পৃথিবীর, এটা কি হতে পারে সেটা, আরও 10 কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা একেবারে অন্যরকম দেখবে। ঠিক আছে, শোনো, এখানে আমি কিন্তু যেগুলো কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট দাগিয়েছে সেগুলোই পড়বে। এগুলো জাস্ট পড়ার ধারণার জন্য আমি পড়াচ্ছি, সবগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই। দেখো, 7 মহাদেশ, 5 মহাসাগর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। মহাদেশ কটি আমাদের? 7টি। তার মধ্যে এশিয়া বৃহত্তম মহাদেশ, বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া, এবং বৃহত্তম আয়তনেও এটা। প্রধান পর্বতশ্রেণী কি? এশিয়ার হিমালয়। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সব আছে। প্রধান নদী ইয়াংশি কিয়াং, কোথাকার নদী? চীনের। তারপরে ভলগা ও ইন, সেগুলো হলো প্রধান প্রধান নদী। ভারত, চীন সহ ভারত, চীন এরকম গুরুত্বপূর্ণ নামকরা দেশ সহ 44টি দেশ আছে এশিয়া মহাদেশে। হলো ইউরোপ, 6ষ্ঠ বৃহত্তম দেশ, মানে আয়তনে পৃথিবীর 6তম। ইউরোপ ও এশিয়া দুটো মহাদেশকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়, নামের সঙ্গে মিল করে ইউরেশিয়া দেওয়া হয়েছে। ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম হলো আলপস। প্রধান নদী কি? দানিউব আর রাইন। ইউরোপের মহাদেশে দেশ আছে কটি? 45টি, এশিয়া থেকে একটি বেশি। উত্তর আমেরিকা দেখো, 3য় বৃহত্তম মহাদেশ, মানে আয়তনে 3য় বৃহত্তম। প্রধান পর্বতশ্রেণী হলো রকি। প্রধান নদী হলো মিসিসিপি, মিসৌরি। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা সহ 23টি দেশ আছে উত্তর আমেরিকা মহাদেশে। এখানে এই দেখো পৃথিবীর একটা ছবি দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে কোথায় কি কোন মহাদেশ। এটা এশিয়া, এশিয়ার পাশে আছে ইউরোপ, আফ্রিকা। ঠিক আছে, তারপরে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া মহাদেশ। দেখো
এশিয়া থেকে এইদিকে, অর্থাৎ আমাদের ভারতের থেকে এটা আমাদের ভারত, এখানে ভারতের থেকে এইদিকে পড়ে। তারপরে এখানে দক্ষিণ আমেরিকা, এখানে উত্তর আমেরিকা। তারপরে দেখো দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে এখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ে নেবে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এখানে আছে। তাহলে এখানে আমি আর এগুলো বলছি না, জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নেবে। তারপরে কি আছে, আফ্রিকা, ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। এখানে এই মহাদেশে কিন্তু কোনো থাকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার দেশগুলো নিয়ে এখানে গঠিত। তারপরে আন্টার্কটিকা, দক্ষিণ মেরুকে ঘিরে রয়েছে পঞ্চম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকা। এখানে কিন্তু কোনো বসতি নেই, যে কটা আছে ওই বৈজ্ঞানিক দ্বারা গবেষণা করে। এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। সুমেরু মহাসাগর, উত্তর মেরুর চারিদিকে ক্ষুদ্রতম মহাদেশ। এগুলো কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু দেখে নেবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারের সব থেকে তোমাদের পড়ার বিষয়টা হলো এই 7 মহাদেশ আর 5 মহাসাগর। এখানে প্রত্যেকটা শর্ট কোশ্চেন, এখানে কিন্তু বট কোশ্চেন নেই, প্রত্যেকটা কোশ্চেন এখানে এই পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো পৃথিবী 71% স্থল আর 29% 71% জল, 29% স্থল, সেটা তো আমরা দেখলাম। এই স্থল 29% স্থল মিলেই কি মহাদেশগুলো 7টি মহাদেশ, আর 71% হলো 5টি মহাসাগর। তারপরে এখানে জল, স্থল ও বাতাস, এখানে বায়ুমণ্ডলের উদাহরণ দেওয়া আছে, একটু দেখেই নিই। দেখো বায়ুমণ্ডল এটা পৃথিবীর, আর বায়ুমণ্ডল মানে জল, জীবমণ্ডল বলে জীববৈচিত্র্য, আর শিলামণ্ডল বলতে ভূত্বক। এগুলো এত ডিটেলসে পড়ার দরকার নেই। পরিবেশ ও মানুষ, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? দেখো যানবাহন এবং শিল্প কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে আসা তাপ আটকে পড়ে, তাই তো? ফলে দিনের পর দিন এই তাপ পৃথিবীকে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। এটা বিশ্ব উষ্ণায়নটা কিন্তু আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্যই হচ্ছে। এখানে এইচআর ছাড়া আর কোনো প্রশ্ন এখানে কোশ্চেন এখানে তোমাদের পড়ার দরকার নেই। তারপরে দেখো এটা শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটা। তাহলে আমি যতগুলো কোশ্চেন বললাম ততগুলোই পড়বি, ঠিক আছে? এটাই এনাফ এর জন্যে। ওয়েলকাম টু এক্সাম পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। দেখো আজ আমরা ক্লাস 6-এর ভূগোলের জল, স্থল, বাতাসটা আজকে আমরা পড়ব। এ থেকে কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এবং এর ধারণাটা তোমাদেরকে আজকে দেব খুব সহজভাবে। সেকেন্ড ইউনিট টেস্ট এখান থেকে শুরু হবে। তাহলে চলো শুরু করি। দেখো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়াই। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, আকাশকে নীল দেখায় কেন? দেখো আকাশের রং নীল দেখানোর কারণ হলো আমাদের এখানে রয়েছে, একটা পড়েই নিই। দেখো বলছে আকাশের উপরের কালো অংশটা সবসময় আছে, দিনের বেলা নীল অংশটা কালো অংশটাকে আড়াল করে রাখে। আসলে নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর, তাই তো? তাহলে বায়ুর স্তর। বাতাসে প্রচুর ধুলোকণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রং, অর্থাৎ 7টা রংধনুর 7টা রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি অংশ জুড়ে বিস্তারিত হয়, তাই আকাশকে নীল দেখায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত আকাশকে নীল দেখায়। এই কোশ্চেনটা তোমরা পড়বে, এটা কিন্তু 3 নম্বরে আসতে পারে। তাহলে চলো এবার আমরা পরের স্টেপে যাই। দেখো বায়ুর স্তর বিন্যাস। আমাদের পৃথিবীর উপরিভাগটা মানে চারিদিকটা 5টি বায়ুর স্তর দিয়ে চাদরের মতো ঢাকা আছে, ঠিক আছে? একটার উপরে আর একটা, এরকমভাবে 5টি বায়ুর স্তর দিয়ে মানে স্তর দিয়ে চাদরের মতো মোড়া আছে। এই 5টি বায়ুর স্তরগুলো সম্বন্ধে এবার আমাদেরকে পড়তে হবে। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার।
পৃথিবী পৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত বায়ুর যে স্তর আছে, মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে এই পর্যন্ত এখানে একটা ছবি দিয়েছে। 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুর স্তর, তার নাম হলো ট্রপোস্ফিয়ার। কি তার নাম হলো? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে। এই বায়ুর এই ট্রপোস্ফিয়ার স্তরে কি কি হয়, তারপরে বায়ুর আর এই 5টি স্তর কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত, এবং এই স্তরে কি কি হয় সেগুলোই আমাদেরকে পড়তে হবে। দেখো, এই স্তরে ধুলোর কণা, জলের কণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি, হ্যাঁ, এগুলো পৃথিবীর এই আমাদের যে মেঘ, ঝড়, বৃষ্টি, এগুলো কিন্তু সব এই প্রথম স্তরে, বায়ুর একদম পৃথিবীর প্রথম স্তর, বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রপোস্ফিয়ারে থাকে। ঠিক আছে। বলছে আমরা যত উপরে যাব, পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর বাইরে যাব, তত কিন্তু যত মিটার উচ্চতায়, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে যত বেরিয়ে যাব তত কিন্তু উষ্ণতা কমে। ঠিক আছে। তাহলে প্রতি 1000 কিলোমিটার উচ্চতায় গেলে আমাদের 6.4 কিলোমিটার হারে তাপমাত্রা কমে, বাড়ে না। কিন্তু আমরা কিন্তু সূর্যের কাছে যাই এরকমটা নাই। ঠিক আছে। আমরা যত বাইরে যাব সেখান থেকে সূর্যের তাপটা আসলে আমাদের লাগে এরকমভাবে, সূর্যের তাপটা প্রথমে ভূপৃষ্ঠে আসে, ভূপৃষ্ঠ থেকে এসে যখন প্রতিফলিত হয় তখন তার আমরা তাপটা অনুভব করতে পারি। সেই জন্যে আমরা যত উপরে যাব তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে তাপটা তত আমাদের কাছে কম যাবে। ঠিক আছে। সেই জন্যে তত উষ্ণতা সেখানে কম হবে। হয়ে গেল। দেখো, এবার বলছে ট্রপোস্ফিয়ারের উপরে, ট্রপোস্ফিয়ার কোন পর্যন্ত? ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত। আর ট্রপোস্ফিয়ারের উপরে কি আছে? ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুর স্তরটির নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কী কী আছে বলছে, এখানের বাতাসের পরিমাণ খুবই কম, অর্থাৎ আমাদের যা বাতাস টাতাস সব এই ট্রপোস্ফিয়ারের এই চাদরের মধ্যে, ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এখানে বাতাসের পরিমাণ খুব কম, ধুলোকণাও কম, জলকণা নেই, তাই এই স্তরে মেঘ নেই। তাহলে আমাদের যে মেঘগুলো আছে তাহলে সেটা কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই তো। মেঘটা হলো ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে। ওই জন্য আমাদের জেট বিমানগুলো কিন্তু এই 16 কিমিরও উপর দিয়ে চলে পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে, ওই জন্য ওগুলো মেঘের উপর দিয়ে চলে। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে বাতাসের পরিমাণ কম তো দেখলাম। এই দেখো, জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট প্লেনগুলো এখানে যাতায়াত করে। কেন যাতায়াত করার সুবিধা? এখানে শান্ত অবস্থা, এখানে হাওয়া পরিমাণ, বাতাসের পরিমাণ খুবই কম। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের অতিবেগুনি, ওজোন গ্যাসের একটা স্তর আছে। হ্যাঁ, এই ট্রপোস্ফিয়ারের মধ্যে একটা স্তর আছে ওজোন গ্যাসের। এই ওজোন গ্যাসের স্তরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এই সূর্যের যে রশ্মি আসে, এই অতিবেগুনি রশ্মি যে আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক, সেটা হলো এই ওজোন গ্যাসটা আমাদের এটাকে শুষে নিয়ে আমাদেরকে এর ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে। তারপরে এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত, অর্থাৎ প্রথমে এলো ট্রপোস্ফিয়ার, তারপরে 16 কিমি পর্যন্ত, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার কয় কিমি পর্যন্ত? স্ট্র্যাটোস্ফিয়ার তোমার 50 কিমি পর্যন্ত। তারপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত হলো মেসোস্ফিয়ার। এখানে ছবিটা আছে, তোমরা একবার ভালো করে দেখে নিতে পারো, আমি দেখে দিচ্ছি পরে। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আবার তাপমাত্রা কমতে থাকে। এরপর প্রায় 300 কিমি পর্যন্ত হলো থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের পরে 300 কিমি পর্যন্ত হলো থার্মোস্ফিয়ার। তাই এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়, ওখানে আকাশকে কালো দেখায়। এই স্তরের আর এক নাম হলো আয়োনোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ঠিক আছে। তাহলে অতিবেগুনি রশ্মি শোষণ করে হলো ওজোন স্তর, কোথায়? সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটা তো আর মেসোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে নেই। ওই জন্য এখানে তাপমাত্রা প্রায় 200 ডিগ্রিতে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। তাহলে আমাদের যে বেতার তরঙ্গ, অর্থাৎ রেডিও সিগন্যাল এগুলো, হ্যাঁ, এগুলো কি? এগুলো কিন্তু আমাদের এই একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারে বা সেখান থেকে আমাদের
যন্ত্রগুলোই চলে আসে, যেগুলো আমরা ব্যবহার করি, মোবাইল হলো, রেডিও হলো, টিভি হলো, সেগুলো এই যে বেতার তরঙ্গগুলো কিন্তু এই মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে আর এক নাম হলো আয়োনোস্ফিয়ার, এখানে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে বলে আমরা শুনতে পাই। তারপরে দেখো থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের পরে আছে একদম শেষ, এটা হলো এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এখানে তারপরে সীমাহীন আকাশ, তারপরে আকাশের তারপরে আমাদের পৃথিবীর বাইরে আর কোনো বায়ুর স্তর নেই। সেখানে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন, ঠিক আছে, বিভিন্ন দেশের যে মহাকাশ স্টেশন সেগুলো ওখানে আছে। এবার দেখো এখানে একটা ছবিটা দিয়েছে, তোমরা ভালো করে এখানে নেবে, দেখো। হ্যাঁ, ট্রপোস্ফিয়ার এখান থেকে এই পর্যন্ত, এই স্তরে কি কি আছে দেখে নাও। এই স্তরে আছে তোমার মেঘ, হ্যাঁ, তারপরে বৃষ্টি, হ্যাঁ, এই যে বেলুন ওড়াচ্ছে, প্যারাশুট, এগুলো। এবার ট্রপোস্ফিয়ারের থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দেখো বিমান, হ্যাঁ, তারপরে এই যে একটা বিমান, এই একটা বিমান চলছে, এগুলো জেট বিমান আরও উঁচুতে চলে, ওই জন্যে কত কিলোমিটার এখানে দেওয়া আছে। এবারে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের মধ্যে দেখো, তারপরে মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার এরকম উচ্চতা দেওয়া আছে এখানে, আর থার্মোস্ফিয়ারের থেকে এক্সোস্ফিয়ার, এখানে হলো মহাকাশ স্টেশন থাকে, ওই জন্য এখানে মহাকাশ যান দেখিয়েছে, মহাকাশ যানগুলো ওখানে যায়, আর কৃত্রিম উপগ্রহ। আর এর পাশেই ঠিক দেখো ছবিটা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ দেখো এখানে একটু খুব ভালো জিনিসভাবে দেখিয়ে দিয়েছে। এভারেস্ট, আমাদের এভারেস্টের উচ্চতা কত, 8,848 কিলোমিটার। সেটা কোথায়, সেটা হলো মেসোস্ফিয়ারের, স্ট্র্যাটোস্ফিয়ারের এই সোজাসুজি। তারপরে ওজোন স্তর এখানে আছে দেখো। আর যত উপরে যাব তত আকাশের এই বায়ুমণ্ডলের ইয়েটা কম থাকায় স্তরটা, ওই জন্য আকাশটা ততটা নীল হয়ে যাবে, কালো হয়ে যাবে। বলছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো। পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মধ্যেও পৃথিবীও প্রাণীন হয়ে যেত। কেননা পৃথিবীতে এই যে আমাদের বাতাস, তারপরে তাপ, এগুলোর কোনো স্টেবল থাকতো না, হয় তাপ হয়ে প্রচণ্ড গরম হয়ে যেত, নাই মানে তাপের অভাবে সবসময় বরফ হয়ে থাকতো। দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, আর রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা, আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় আছে। পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে কিন্তু এই বায়ুমণ্ডল নেই। ওই জন্য শুক্রে গেলে, আমাদের পৃথিবীর আগের গ্রহ শুক্রে গেলে প্রচণ্ড তাপ, এবং মঙ্গলে গেলে প্রচণ্ড ঠান্ডা, এরকম অনুভব করতে হতো আমাদের। বলেছে প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে এগুলো জ্বলে যায়। না হলে কিন্তু পৃথিবীতে এগুলো, এই পাথরের মতো পৃথিবীতে পড়লে এগুলো আমাদের অনেক জীবজগতের ক্ষতি হতো। বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তাহলে এতটুকু আমরা জানলাম। এখানে পড়তে হবে না, এখানে দেখো পৃথিবী সৃষ্টি থেকে আবর্তনের অবস্থা, এখানে একটা ছবি দিয়ে দেখিয়েছে। দেখো পৃথিবীর সব থেকে বাইরের পাতলা স্তর, অর্থাৎ আমরা যে স্তরের উপরে দাঁড়িয়ে থাকি, যেটাকে মাটি বলি, সেটা হলো ভূত্বক। আর মাঝের অংশটা গুরুমণ্ডল, আর একদম ভিতরে হলো কেন্দ্রমণ্ডল। ভূত্বককে বলা হয় ক্রাস্ট, তারপরে গুরুমণ্ডলকে বলা হয় মেন্টাল, আর ভিতরের কেন্দ্রমণ্ডলকে বলা হয় কোর। এই দেখো এখানে দিয়ে দিয়েছে ছবি। তাহলে আমরা যে একদম বাইরে, দেখো পৃথিবী এরকম গোল, তো পৃথিবীর এই যে বাইরে হলো ভূত্বক, মাঝখানে হলো শিলামণ্ডল মানে গুরুমণ্ডল, এই মাঝখানটা, এই হলুদ আর এই যে কমলা, এই দুটো নিয়েই গুরুমণ্ডল। ঠিক আছে, গুরুমণ্ডল আবার দুটো ভাগ আছে, তোমরা পরে পড়বা আবার। আর কেন্দ্রমণ্ডলের ঠিক মাঝখানে এটা হলো কেন্দ্রমণ্ডল। পৃথিবীর উপরটা কীরকম, উপরটা শক্ত, তাই তো, কঠিন। আর পৃথিবীর এই মাঝেরটা, তোমরা এগুলো পরে হয়তো পাবে, তাও বলে দিচ্ছে একবার। দেখো পৃথিবীর এই যে গুরুমণ্ডলে আবার দুটো ভাগ না, একটা হলো হ্যাঁ, এখানে এই হলুদ অংশটা, এটা কিন্তু কীরকম, এটা কিন্তু এটাও কঠিন, কিন্তু এই যে কমলাটা এটা কিন্তু তরল, আবার এই মাঝের লালটা কিন্তু আবার কঠিন। ঠিক আছে,
দেখো এবার এখানে একটা ছবিটা দিয়ে শিলামণ্ডলের ছবিটা এই জন্যে দিয়েছে, এখানে আমরা যে বিভিন্ন খনিজগুলো উত্তোলন করি না, দেখো দরকারি ধাতু, খনিজ পদার্থ কী কী, লোহা, তামা, সোনা, চুনাপাথর, অ্যালুমিনিয়াম, জিপসাম, সেগুলো আমরা এই শিলামণ্ডল থেকে পাই, এখান থেকে খনন করে পাই। ঠিক আছে। বায়ুমণ্ডল, দেখো পৃথিবী সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে মহাসাগর তৈরি হয়। তাহলে পৃথিবীতে প্রথম তো কোনো পানির অস্তিত্ব ছিল না, আস্তে আস্তে এরকমভাবে তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারের নামই হলো বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়, কেননা বেশিরভাগ অংশটাই তো জল। 100 ভাগের মধ্যে, হ্যাঁ 100 ভাগের মধ্যে তোমার 75 হলো জল, আর 75 নয় 77, প্রায় 77% হলো জল, আর 23% হলো আমাদের স্থলভাগ। এই 23%-এর মধ্যে 5টা মহাদেশ, আর এই 77%-এর মূল্য 7টা হলো এই 23%-এর মধ্যে হলো 7টা মহাদেশ, আর 77%-এর মধ্যে হলো 5টা মহাসাগর। তো সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, ওই জন্যে একমাত্র পৃথিবীকেই বাইরে থেকে নীল দেখায়, ওই জন্যে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। প্রায় 30 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়। তাহলে এখানে দুটো প্রশ্ন পেয়ে গেলাম, জলেই পৃথিবীর প্রথম আবির্ভাব হয় কি প্রাণের। এবার দেখো পৃথিবীর মোট জলের 97 ভাগই আছে সমুদ্রে, বাকি 3 ভাগ আছে নদী, জলাশয়, হ্রদ, হিমবাহ, মাটির নিচে আমাদের যে মিঠা পানি অর্থাৎ খাদ্য জল, সেগুলো পানীয় জল। কীভাবে জলচক্রটা তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি। দেখো জলচক্রটা, যে পৃথিবীতে জল যে বৃষ্টিভাবে নেমে আসে, আবার আমরা মাটির নিচে জল পাই কীভাবে। দেখো প্রথমে জলপ্রবাহ, সমুদ্রের জল বাষ্পীভবন হয়, তারপরে সেটা গিয়ে বৃষ্টিপাত হয়, সেটা বৃষ্টিপাতটা আবার ভূত্বকে পড়ে, আবার ভূত্বক সেগুলোকে চুষে নিয়ে ভৌম জল হিসাবে তাদেরকে করে, মানে জমা করে, সেগুলো আবার জলচক্রে এরভাবে। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ, তুষার রূপে আবার আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হতে চলেছে। অর্থাৎ আমরা যে জলগুলো একবার খাই সেগুলো ত্যাগ করে দিই, সেগুলোই আমরা আবার খাই। এই চক্রাকার আবর্তনের নাম জলচক্র। জলচক্রের মধ্যেই পৃথিবীতে জলকে কঠিন, তরল এবং বাষ্পীয় এই 3 অবস্থাতে পাওয়া যায়। কীভাবে পাওয়া যায়? দেখো জল যখন বরফ থাকে তখন সেটা কঠিন, যখন বাষ্পীভবন হয় তখন সেটা বাষ্প, আর যখন যেটা বৃষ্টিপাত হয় তখন সেটা তরল। মহাদেশ সঞ্চারণ। আমাদের পায়ের নিচের মাটিটা স্থির নয়, আসলে মহাদেশগুলো স্থির নয়, খুব ধীর গতিতে তারা কোথাও কোথাও পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। একটা পৃথিবীতে কটা মহাদেশ? 7টি মহাদেশ, একটা মহাদেশ একটা প্লেট। সেই প্লেটগুলো কিন্তু আমরা তার উপরে আছে বলে বুঝতে পারি না, সেগুলো কিন্তু স্থির নয়, খুব আস্তে আস্তে তারা ধীর গতিতে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কৃত্রিম উপগ্রহ থেকে, মানে পৃথিবীর বাইরে যে মহাকাশ, আমাদের যে কৃত্রিম উপগ্রহ আছে, সেখান থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় মহাদেশগুলো বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরছে। এক বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশের এই সঞ্চারণের ফলে পৃথিবীর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। কি পরিবর্তন ঘটে যায় দেখি পরে আছে কিনা, নাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম ছিল প্যানজিয়া। প্যানজিয়া কাকে বলে পড়বে তাহলে। প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, যার নাম হলো প্যানথেলাস। তাহলে প্যানজিয়া প্যানথেলাস পড়বে। 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে,
কী জন্যে ভাঙতে শুরু করে? ওই যে ওই তাপ, ওই যে প্লেটগুলো আস্তে আস্তে নিজেদের দিকে ধাক্কা খায় বা একটু সরে যায় এভাবে। ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে। পৃথিবীর ভিতরে প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোত সৃষ্টি হয়। গুরুমণ্ডলে স্রোত সৃষ্টি হয় মানে আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের, গুরুমণ্ডলের একটা স্তরটা কি, গুরুমণ্ডলের ভিতরের স্তরটা কমলা স্তরটা কি, তরল। ওই জন্য ওখানে কি, এই জন্য স্রোত তৈরি হয়। এই পরিচলন স্রোতেই মহাদেশ সঞ্চালনের মূল কারণ। এখানে দেখো প্যানজিয়া স্থলভাগ আর প্যানথেলাস, এটা হলো জলভাগটা দেখিয়ে দিয়েছে, দেখেছো ছবি দিয়ে। বলছে কি হতে পারে আরও 10 কোটি বছর পরে পৃথিবীর, এটা কী হতে পারে সেটা, আরও 10 কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা একেবারে অন্যরকম দেখবে। ঠিক আছে, শোনো, এখানে আমি কিন্তু যেগুলো কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট দাগিয়েছে সেগুলোই পড়বে। এগুলো জাস্ট পড়ার ধারণার জন্য আমি পড়াচ্ছি, সবগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই। দেখো 7 মহাদেশ 5 মহাসাগর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। মহাদেশ কটি আমাদের? 7টি। তার মধ্যে এশিয়া বৃহত্তম মহাদেশ, বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া এবং বৃহত্তম আয়তনেও এটা। প্রধান পর্বতশ্রেণী কি? এশিয়ার হিমালয়। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সব আছে। প্রধান নদী ইয়াংশি কিয়াং, কোথাকার নদী? চীনের। তারপরে ভলগা ও ইন, সেগুলো হলো প্রধান প্রধান নদী। ভারত চীন সহ এই ভারত চীন এরকম গুরুত্বপূর্ণ নামকরা দেশ সহ 44টি দেশ আছে এশিয়া মহাদেশে। হলো ইউরোপ 6ষ্ঠ বৃহত্তম দেশ, মানে আয়তনে পৃথিবীর 6তম। ইউরোপ ও এশিয়া দুটো মহাদেশকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়, নামের সঙ্গে মিল করে ইউরেশিয়া দেওয়া হয়েছে। ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম হলো আলপস। প্রধান নদী কি? দানিউব আর রাইন। ইউরোপের মহাদেশের দেশ আছে কটি? 45টি, এশিয়া থেকে একটি বেশি। উত্তর আমেরিকা দেখো 3য় বৃহত্তম মহাদেশ, মানে আয়তনে 3য় বৃহত্তম। প্রধান পর্বতশ্রেণী হলো রকি। প্রধান নদী হলো মিসিসিপি মিসৌরি। আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা সহ 23টি দেশ আছে উত্তর আমেরিকা মহাদেশে। এখানে এই দেখো পৃথিবীর একটা ছবি দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে কোথায় কি কোন মহাদেশ। এটা এশিয়া, এশিয়ার পাশে আছে ইউরোপ আফ্রিকা, ঠিক আছে। তারপরে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া মহাদেশ দেখো এশিয়া থেকে এইদিকে, অর্থাৎ আমাদের ভারতের থেকে এটা আমাদের ভারত, এখানে ভারতের থেকে এইদিকে পড়ে। তারপরে এখানে দক্ষিণ আমেরিকা, এখানে উত্তর আমেরিকা। তারপরে দেখো দক্ষিণ আমেরিকা পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে এখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ে নেবে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এখানে আছে। তাহলে এখানে আমি আর এগুলো বলছি না, জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নেবে। তারপরে কি আছে? আফ্রিকা, ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। এখানে এই মহাদেশে কিন্তু কোনো থাকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দেশগুলো নিয়ে এখানে গঠিত। তারপরে আন্টার্কটিকা দক্ষিণ মেরুকে ঘিরে রয়েছে 5ম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকা। এখানে কিন্তু কোনো বসতি নেই, যে কটা আছে ওই বৈজ্ঞানিক দ্বারা গবেষণা করে। এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। সুমেরু মহাসাগর উত্তর মেরুর চারিদিকে ক্ষুদ্রতম মহাদেশ। এগুলো কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু দেখে নেবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারের সব থেকে তোমাদের পড়ার বিষয়টা হলো এই 7 মহাদেশ আর 5 মহাসাগর। এখানে প্রত্যেকটা শর্ট কোশ্চেন, এখানে কিন্তু বট কোশ্চেন নেই, প্রত্যেকটা কোশ্চেন এখানে এই পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো পৃথিবী 71% স্থল আর 71% জল, 29% স্থল, সেটা তো আমরা দেখলাম। এই স্থল 29% স্থল মিলেই কি মহাদেশগুলো 7টি মহাদেশ, আর 71% হলো 5টি মহাসাগর। তারপরে এখানে জল, স্থল, বাতাস, এখানে বায়ুমণ্ডলের উদাহরণ দেওয়া আছে, একটু দেখেই নিই। দেখো বায়ুমণ্ডল এটা পৃথিবীর, আর বায়ুমণ্ডল মানে জল, জীবমণ্ডল বলে জীব বৈচিত্র্য, আর শিলামণ্ডল বলতে ভূত্বক। এগুলো এত ডিটেলসে পড়ার দরকার নেই। পরিবেশ ও মানুষ, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? দেখো যানবাহন এবং শিল্প কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে আসা তাপ আটকে পড়ে, তাই তো। ফলে দিনের পর দিন এই তাপ পৃথিবীকে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে।
একে বিশ্ব উষ্ণায়ন বলে। এটা বিশ্ব উষ্ণায়নটা কিন্তু আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্যই হচ্ছে। এখানে এইচআর ছাড়া আর কোনো প্রশ্ন এখানে কোশ্চেন এখানে তোমাদের পড়ার দরকার নেই। তারপরে দেখো এটা শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটা। তাহলে আমি যতগুলো কোশ্চেন বললাম ততগুলোই পড়বে, ঠিক আছে? এটাই এনাফ এর জন্যে।